আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মুনমুন আক্তার, সহকারী শিক্ষক, বাংলা বিভাগ, প্রভাতী শাখা। আজকে অষ্টম শ্রেণীর বাংলার অংশের যে কবিতা ভাগটা রয়েছে, সেই কবিতা ভাগে সাংবাৎসরিক পরীক্ষার সিলেবাস হিসেবে যে 5টা কবিতাকে নির্বাচিত করা হয়েছে, সেই 5টা কবিতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই কবিতাটার অংশগুলোর মধ্যে মূলত যে কবিতাগুলোকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানব ধর্ম, 2 বিঘা জমি, প্রার্থনা, বাবুরের মহত্ব, আবার আসিব ফিরে। এই 5টা কবিতার মধ্যে বাবুরের মহত্ব, আবার আসিব ফিরে, এগুলো আমরা অনলাইন ক্লাস করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর মানব ধর্ম, 2 বিঘা জমি ও প্রার্থনা, এই 3টা করোনাকালীন যেই মহামারী আমাদের মধ্যে খুব বড় আকারে যখন বিস্তার করেনি, যখন স্কুলগুলো চলছিল ক্লাস, তখন কিন্তু আমরা এই কবিতাগুলো পড়েছি। তাই 2 অংশের গুরুত্বপূর্ণ 2 সময়ের কবিতা নিয়ে মূলত আমাদের এবারে সাংবাৎসরিকে সিলেবাসটি করা হয়েছে। আমরা জানি কবিতা অংশ থেকে আমাদের 3টা সৃজনশীল আসবে এবং তার থেকে আমাদের 2টা সৃজনশীলের উত্তর করতে হবে। আমাদের ক্ষেত্রে এই প্রত্যেকটা কবিতাই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম যে কবিতাটা সেটা হচ্ছে মানব ধর্ম। এটা লেখক কবি ঠিক বলা যায় না, এটা হচ্ছে একটি গান, যার গানটির রচয়িতা ছিলেন লালন শাহ। তো লালন শাহর এই গানটি ছিল যে সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই গানটি মানব ধর্ম কবিতা হিসেবে বর্তমানে আমাদের গ্রন্থে সংগৃহীত হয়েছে। তো মানব ধর্ম, ধর্ম আমাদের আচার, নৈতিকতা, এগুলো শিক্ষা দিয়ে থাকে। আর মানব ধর্ম বলতে আমরা বুঝতে পারছি যে আমরা কোন ধর্মটাকে লালন করব, মানবতার ধর্ম, মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করার ধর্ম। এই কবিতায় প্রথমেই আমরা কি দেখছি, আমাদের সমাজে কি করা হয়, জাত, বর্ণ, গোত্র, উঁচু নিচু, ধনী গরিব, এগুলো দিয়ে আমরা মানুষকে একটা শ্রেণীবিন্যাসের মধ্যে ফেলে দেই এবং তার মধ্য দিয়েই সেভাবে মানুষের সাথে আমরা আচরণ করতে থাকি। এটা তো কখনোই ধর্ম হতে পারে না। মানুষ যেমনই হোক না কেন, মানুষ যাই হোক না কেন, তার প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, ভালোবাসা রয়েছে, সেটাই আমাদের প্রকাশ করতে হবে। তাই লালন বলেছেন কি, জাত পাতের ভেদাভেদ থেকে বের হয়ে এসে আমাদের দেখতে হবে যে আমরা মানুষ হিসেবে মানুষকে কতটা মূল্যায়ন করছি। এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লালন প্রথমে বলেছে যে জাতের কিরূপ আমি তো এই নজরে কিছুই দেখতে পাইনি। কারণ যখন আমরা দেখি কারো গলায় তসবি, আমরা বুঝে নিই সে হচ্ছে মুসলমান, আর সেই মানুষটার গলাতেই যদি আমরা কি দিয়ে দিই, আমরা যদি কোনো মালা, গজমালা দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু মনে করবো সে হিন্দু। ঠিক তেমনই আমরা কিন্তু যখন একটা শিশু জন্মগ্রহণ করে কিংবা যখন একজন মানুষ মারা যায়, তখন কে জন্মগ্রহণ করেছে তখন কি তার গায়ের মধ্যে লেখা থাকে, কিংবা মারা গেছে সে তার গায়ের মধ্যে লিখে নিয়েছে, তা না। আমাদের সমাজ সেই প্রকারভেদটা করছে, আর এই প্রকারভেদ আমাদের সমাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্ষতিকারক হয়ে যায়, কারণ মানুষ তার সঠিক অধিকার থেকে বঞ্চিত হয়ে যায়। এবং এটা ব্যাখ্যা করতে গিয়ে আমাদের মানুষের জীবনকে তিনি পানির সাথে তুলনা করে বলেছেন যে জলটাই যখন কি হয়, আমাদের গর্তে যায়, তখন আমরা তাকে কূপ জল, কুয়োর জল বলি, আর সেই জলটাই যখন গঙ্গাতে যায় তখন আমরা তাকে গঙ্গা জল বলি। মূলে কিন্তু এক জলই রয়েছে, কিন্তু সেটা ভিন্ন ভিন্ন পাত্র অনুসারে। তার মানে মানুষ একই, তাকে যখন আমি হিন্দু বলছি, হিন্দুর অংশে ফেলছি তখন হিন্দু বলছি, মুসলিম অংশে ফেলছি মুসলিম বলছি, বৌদ্ধ অংশে পড়লে বৌদ্ধ। তাহলে এই যে জাত, এই যে উঁচু নিচুর প্রকারভেদ, এগুলো তো মানুষের তৈরি, এগুলো তো স্রষ্টার তৈরি হতে পারে না। তাই তিনি মানব ধর্ম লালন করার কথাই বলেছেন এবং বলেছেন যে জগৎ বাড়ছে জাতের কথায়, মানুষকে কি করছে, জাতের ভেদাভেদের মধ্যে জগৎ হয়তো বাড়ছে,
এইরকম বৃদ্ধি, এরকম উন্নয়নকে লালন গুরুত্ব দিতে চান না। তার কারণ তিনি মনে করেন কি, তিনি তার জাতপাতের যে ধারণা, এটাকে তিনি সাত বাঁচান, মানে তিনি অনেক আগে এটা কি করেছেন, বেঁচে দিয়েছেন, মানে এই ধারণা থেকে তিনি অনেক আগে মুক্তি লাভ করেছেন। এই যে মানব ধর্ম কবিতাটি, এই কবিতাটি আমাদের মানবতার শিক্ষা দান করে থাকে। এই কবিতায় আমরা সংক্ষিপ্ত আকারে কিছু শব্দের অর্থ পাচ্ছি। পাঠ পরিস্থিতিতে আমরা পাচ্ছি যে জাতপাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যা গর্ব করা থেকে যাতে আমরা কি থাকি, বিরত থাকি। এখানে পাঠ পরিস্থিতি খুব সুন্দর করে এই কবিতাটির অর্থতেই ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। এবং কবি পরিস্থিতিতে আমরা মরমী মানে আধ্যাত্মিক সাধক এই লালন শাহকে পাচ্ছি, যার যিনি সিরাজ শাহের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তিনি সহস্রাধিক গান রচনা করেছেন। এবং এই গানগুলোর মধ্য দিয়েই মূলত আমরা লালন শাহকে পাচ্ছি আমাদের সমাজে এক জাতপাতের ধারণা থেকে বের হওয়া এক মানবতাবাদী কবি হিসেবে। এরপরে যদি আমরা প্রবেশ করি তাহলে আমাদের 2 নম্বর যে কবিতা সেটাতে দেখতে পাবো 2 বিঘা জমি। 2 বিঘা জমি কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা এবং শিক্ষার্থী তোমরা যখন ক্লাসে পড়েছো তখন তোমাদের এই চোখে মুখে ছিল একটা অদ্ভুত আনন্দ, তোমরা খুব উপভোগ করে এই 2 বিঘা জমি কবিতাটি পড়েছো, কারণ এটি একটি কাহিনী কবিতা। কাহিনীর আকারে কবিতার আদলে এইখানে বর্ণনা করা হয়েছে। এখানে আমরা সমাজে উচ্চ শ্রেণীর মানুষ, যে সমাজে নিম্ন শ্রেণীর মানুষের উপর নানাভাবে অত্যাচার করে, তারই পরিচয় পেয়ে থাকি। 2 বিঘা জমি কবিতায় আমরা দেখতে পাচ্ছি যে উপেন একটা চরিত্র, সেই চরিত্রটি কি করছে, সমাজে তার একটা ছোট্ট একটা অংশ নিয়ে সে মোটামুটি তার মতো জীবনযাপন করছে, অথচ জমিদার সে বাগান করবে, উপেনের জমিটা তার বাগানের কাছে পড়েছে, তাই তার শখ পূরণ করার জন্য একজন মানুষকে নিঃস্ব করতে জমিদার শ্রেণীর কোনো দ্বিধাবোধ করে না। এর মধ্য দিয়ে কি করলো, এই সে নানাভাবে মিথ্যাচার করে যখন জমিটাকে নিয়ে নিল, তখন আমাদের উপের যে সাধারণ মানুষ সে মনে করলো যে থাক, পুরো পৃথিবীটাই যেন স্রষ্টা কি করলে আমার নামেই লিখে দিলে। এরপরে সে নানা জায়গায় ঘুরলো, যত ঘুরলো আর যাই ঘুরলো না কেন, তার যে 2 বিঘা জমি তার স্বপ্ন সে কখনোই কি করতে পারলো না, ভুলতে পারলো না। এবং এরকম ঘুরতে 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 প্রায় 15-16টা বছর কেটে যাওয়ার পর উপেন কি করলো, একদিন তার স্বদেশে প্রত্যাবর্তন করলো। স্বদেশ প্রত্যাবর্তনের সময় তার মনে যে একটা আনন্দ, সে তার জমির কাছে যাচ্ছে, এত বছর পরে তার জমিকে দেখবে। এবং এভাবে নানা ধরনের পরিচয় আমরা পাচ্ছি তার যাওয়ার পথে প্রকৃতি পরিবেশের বর্ণনা। এবং যেতে যেতে এক পর্যায়ে সে যখন তার জমির কাছে এসে পৌঁছালো, তখন আমরা দেখতে পাই যে উপেনের সেই জমি আর উপেনের হাতে নেই, উপেনের মতো করে সেদিন নেই, জমিদারের কাছে গেছে, এখন জমিদার তাকে বাগান তৈরি করে রেখেছে। তাই উপেনের মনে হলো যে জমি যার তার কাছে তুমি চলে গেলে, তার কথা দেখুন নেই। এখানে উপেনের হৃদয়ের একটা ব্যথা আমরা অনুভব করতে পারি। এরপরে দেখা গেল সেই জমিরই লাগান একটা আম বাগানকে সে আমকে পেলো এবং আম গাছের নিচে যখন সে বসলো, 2টা আম যখন তার হাতে আসলো, তখন সেই বাগানের যে দারোয়ান সে দৌড়ে এসে তাকে কি করলো, জমদূতের মতো সেই মালি দৌড়ে এসে তাকে গালাগাল শুরু করলো এবং অবশেষে তাকে চোর উপাধি দেওয়া হলো। এই যে জমি যার হাতে, তার হাতেই গিয়ে কথা বলছে, তার মানে কি, এখানে আমরা কোনো কিছু অস্থায়ী কোনো জিনিসকে নিয়ে যে আঁকড়ে পড়ে থাকা, সেটা আসলে আমাদের মানে নিয়মের মধ্যে পড়ে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কবিতাটার মধ্য দিয়ে আমরা যে শিক্ষাটা লাভ করি সেটা হচ্ছে নিষ্ঠুর যে শোষক শ্রেণী আছে তারা গরিবের সামান্য সম্পদ কেড়ে নিতে দ্বিধাবোধ করে না এবং তাদের দুর্দশা সম্পর্কে তাদের কোনো ধরনের কোনো দ্বিধাবোধ নেই। এর ফলে আমাদের কি গরিবদের প্রতি যাতে আমরা সহানুভূতিশীল হই, সেই শিক্ষাটি মূলত আমাদের 2 বিঘা জমি থেকে আমরা পেয়ে থাকি। এই কবিতাটার মধ্যে আমরা বেশ কিছু শব্দের অর্থ পাবো, বেশ অনেকখানি পরিমাণে, প্রায় 1.5 পৃষ্ঠা পরিমাণে আমরা শব্দ অর্থ পাবো। এখান থেকে আমরা শব্দ অর্থ ভালো করে পড়বো এবং একটা শব্দতে একাধিক শব্দের অর্থগুলো দেওয়া আছে, এগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। পাঠ পরিচিতিটা আমরা দেখবো এবং কবি পরিচিতিটাও আমরা খুব ভালো করে দেখবো, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি আমরা ধরেই নিতে পারি এখান থেকে কোনো না কোনো প্রশ্ন আমরা পাবো। এরপরে যে নমুনা প্রশ্ন বহু নির্বাচনী আছে এবং সৃজনশীল অংশটা আছে, এটা আমরা গুরুত্বপূর্ণ অংশ, আমরা এগুলো ভালো করে দেখবো। এরপরে 3 নম্বর যে আমাদের কবিতাটা রয়েছে সেটা হচ্ছে প্রার্থনা কবিতা। প্রার্থনা কবিতাটি কায়কোবাদের লেখা। কায়কোবাদ হচ্ছে তার সাহিত্যিক ছদ্মনাম, তার আসল নাম হচ্ছে মোহাম্মদ কাজেম আল কুরাইশি।
কাজেমাল কুরাইশির লেখা এই প্রার্থনা কবিতাতে আমরা একজন স্রষ্টার প্রতি ভালোবাসায় নিমগ্ন এক স্রষ্টার ভালোবাসার নিমগ্ন একটা মানুষকে দেখতে পাচ্ছি, যে কি করছে, তার কোনো নিজের অর্থ সম্পদ নেই, নিজেকে নিঃস্ব মনে করছে। সে বলছে শুধু চোখের জল দিয়ে কি করছে, স্রষ্টার কাছে তার আরতি জানাচ্ছে, তার প্রার্থনা জানাচ্ছে। সে বলেছে কি, আমার দেহের হৃদয়ে বল দাও, কি করো, আমি যাতে কি করতে পারি, তোমার কাছে আমি নিঃসম্বল আজকে দাঁড়িয়েছি, তোমার কাছে শুধুমাত্র আমার চোখের জল অর্পণ করার জন্য। এই কবিতাটার মধ্যে আমরা পাবো যে বলা হয়েছে, যখন আমরা দুঃখের মধ্যে পড়েছি কিংবা বিপদের মধ্যে পড়েছি, কখনো সুখের সাগরে বেঁচেছি, কখনোই কি করিনি, তোমাকে এক মুহূর্তের জন্য ভুলিনি স্রষ্টা, তুমি একমাত্রই আমার কি পথের সম্বল। এবং সেই সাথে সাথে শুধু মানুষ নয়, এই যে স্রষ্টার সৃষ্টির অপার সৌন্দর্য এবং অসীমতা, সেই বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণভাবে কবি তুলে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি বলেছেন কত জাতি পাখির কথা, তারা কি করছে, বিতানে নিকুঞ্জ বিতানে, মানে বাগানে পাখির কল শুনতে পাচ্ছি, সর্বদা কি করছে, এরা যেন তোমারই নাম নিচ্ছে। যখন তরুলতা শিরে আমরা পাচ্ছি, যেন তোমারই প্রসাদ পাচ্ছি। তার মানে পুরো পৃথিবীটাই কি করছে, স্রষ্টা তোমারই আরাধনা করছে। তাহলে আমি সাধারণ মানুষ, এই সাধারণ অর্পণ নিয়ে আমি তোমার কাছে কি করছি, নিজেকে সমর্পণ করতে এসেছি। এরপরে বলেছে যে তোমার নিঃশ্বাসে বসন্তের বায়ু, তোমার নিঃশ্বাস বলতে তুমি যে নিঃশ্বাসটা দিয়েছো তার মধ্য দিয়ে কি রয়েছে, আমরা বেঁচে আছি। তুমি যে জগতে স্নেহ করোনা দিয়েছো তার মধ্য দিয়ে জগৎ কি করেছে, আয়ু লাভ করেছে। তার মানে সমস্ত সৃষ্টি কি তোমার করুণার মধ্য দিয়ে সৃষ্ট হয়েছে। সাধারণ মানুষ কোনোভাবেই সমগ্র পৃথিবীর এই দিকগুলোকে সৃষ্টি করার ক্ষমতা রাখে না। আমরা নিজেরাই জানি যে ঐশ্বরিক শক্তি যে অংশটা আমাদের কায়কবাদের হৃদয়ে অনুভব করেছে, তিনি তার শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন, যাতে স্রষ্টার আরাধনায় আমরা নিয়োজিত হই। এখানে প্রার্থনা কবিতায় আমরা একই ধরনের লাইন বেশ কয়েকবার পাচ্ছি, যেমন দেহরিদে বলে কথাটি 4 বার বলা হয়েছে, আবার এই কথাটার সাথেই বিভযুক্ত করে আবার 4 বার বলা হয়েছে। তো শুধু যদি দেহরিদে বল ধরা হয় তাহলে কিন্তু আমরা এখানে 4 বার পাচ্ছি, আর দেহরিদে বল এভাবে আমরা 4 বার পাচ্ছি। এই যে অংশগুলোকে আমরা দেখছি, এখানে শব্দের অর্থের ক্ষেত্রে ছোট ছোট আকারে শব্দের অর্থ আছে। পাঠের উদ্দেশ্য যদি আমরা দেখি তাহলে এখানে মূলত শিক্ষার্থীদের স্রষ্টার মহিমা সম্পর্কে জানাবে এবং তাদের মনে ধর্মবোধ জাগাবে, স্রষ্টার কাছে আত্মসমর্পণ করবে এবং সৎ ও সুন্দর জীবন গঠনের জন্য তৎপর হবে, সে কথাটাই বলা হয়েছে। পাঠ পরিচিতির ক্ষেত্রেও আমরা পাচ্ছি যে এখানে স্রষ্টার প্রতি আরাধনা বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কবি পরিচিতিটা আমরা দেখব, নমুনা প্রশ্ন এবং সৃজনশীল এখানে আমরা অনুশীলন করে নিব। এরপরে যে অংশটি দেখছি বাবুরের মহত্ব, এবং আবার আসবো ফিরে, যেহেতু এখানে অনলাইন ক্লাস হয়েছে, তোমরা দেখেছো বাবুরের মহত্ব, সম্রাট বাবুর কিভাবে একটা মেথরের ছেলে, মেথর বলতে নিম্ন শ্রেণী মানুষে এখানে প্রতিভূ হিসেবে এসেছে, মেথরের ছেলেকে বাঁচানোর জন্য নিজের জীবনকে দ্বিধাবোধ করেনি, নিজের জীবনকে বিপন্ন করতেও উন্মত্ত হাতির সামনে পাঠিয়ে দিয়েছে। সমগ্র ভারত যার হাতের মুঠোয় চলে আসছে, সে ভারতের সিংহাসনকে নয়, জনগণের হৃদয় সিংহাসনে সে রাজত্ব করার জন্য যে আপ্রাণ চেষ্টা করেছে, তার সেই মহত্বটাই মূলত এই কবিতার প্রধান উপজীব্য বিষয়। আর অন্যদিকে আবার আসিব ফিরে জীবনানন্দ দাশের লেখা, এখানে তার দেশকে ভালোবেসে, প্রকৃতিকে ভালোবেসে বারবার তিনি দেশের মধ্যে ফিরে আসতে চেয়েছেন। হয়তো মানুষ হয়ে নয়, হয়তো তিনি অন্য কোনো শঙ্খচিল শালিকে বেশি কিংবা অন্য কোনো কিছুর প্রকৃতির মাঝখানে তিনি কি করতে চেয়েছেন, ফিরে আসতে পেরেছেন। এখানে তার দেশপ্রেমটাই মূলত প্রকাশ পেয়েছে। এই কবিতাগুলোর যে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দ অর্থ আমরা দেখবো, সৃজনশীল অনুশীলনীর বইগুলোর অংশ আমরা দেখবো, এবং সেই সাথে সাথে কবিতাগুলোর লাইন টু লাইন আমরা করবো, যাতে নৈবিত্তিকের মধ্যে আমরা ভালো মতো উত্তর দিতে পারি। এই কবিতার যেহেতু আমাদের এই 5টা থেকে আমাদের 2টা অ্যান্সার করতেই হবে সৃজনশীলের ক্ষেত্রে, সেজন্য তোমরা সবাই মনোযোগ সহকারে কবিতাগুলোকে, পাঠ পরিচিতিগুলোকে ভালো করে পড়বে এবং সেটাকে আত্মস্থ করার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 8ম শ্রেণীর পদ্য অংশ নিয়ে সাংবাদ শরিকের আলোচনা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনার মধ্যে থেকো। সবাইকে ধন্যবাদ।